আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা যা জানব তা হলো, প্রথমেই আমরা জানব ভৌত রাশি কি, এরপর আমরা জানব ভৌত রাশির প্রকারভেদ, তারপর জানব আমরা মৌলিক রাশি কি, তারপরে জানবো আমরা মৌলিক রাশি কয়টি, কয়টি ও কি কি। এরপর আমরা জানবো লব্ধ রাশি কি, এরপর আমরা জানবো লব্ধ রাশিকে কিভাবে বিশ্লেষণ করতে হয়। এরপর আমরা জানবো মাত্রা কি, এরপর আমরা জানবো একক কি, এবং এরপর আমরা জানবো পরিমাপের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেগুলো হলো ভৌত রাশি কি, ভৌত রাশির প্রকারভেদ, মৌলিক রাশি কি, মৌলিক রাশি কয়টি ও কি কি, লব্ধ রাশি কি, লব্ধ রাশিকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, মাত্রা কি, একক কি, পরিমাপের গুরুত্ব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসলে ভৌত রাশি কি, আমরা যদি আমাদের চারপাশে খেয়াল করি তাহলে দেখবো যে অনেক কিছুই আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। যেমন আমরা যদি বলি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত, তাহলে হয়তো আমরা বলবো 100 কিলোমিটার বা 200 কিলোমিটার। অথবা আমরা যদি বলি যে তোমার বাসায় যে একটা টেবিল আছে সেই টেবিলের দৈর্ঘ্যটা কত, তুমি হয়তো বলবে 2 মিটার বা 3 মিটার। বা আমি যদি বলি তোমার ওজন কত, তুমি হয়তো বলবে যে 50 কেজি বা 40 কেজি বা 60 কেজি, এক্সেট্রা। তো এখানে যদি খেয়াল করো, প্রত্যেকটা সংখ্যার পেছনেই আমরা যখন দূরত্বের কথা বলতেছিলাম তখন হয়তো 100 কিলোমিটার কথাটা বললাম। আবার যখন আমরা দৈর্ঘ্য নির্ণয়ের কথা বললাম তখন হয়তো আমরা 2 মিটার বললাম। তারপরে আবার আমরা যখন ভরের কথা বললাম তখন হয়তো আমরা বললাম 50 কেজি। তাহলে এখন খেয়াল করো যে এখানে আমরা এই যে সংখ্যা এবং পাশাপাশি একক লিখছি, আমরা এখানে আমরা কিলোমিটার একক লিখছি, এখানে টুর সাথে মিটার একক দিছি, এবং এখানে 50-র সাথে কেজি একক দিছি। তাহলে ভৌত রাশিটা আসলে এই দুটোর সমন্বয়ে গঠিত। কিভাবে সংজ্ঞায়িত করব আমরা? আমরা বলবো যে সকল ভৌত ধর্মকে সংখ্যা এবং এককের সমন্বয়ে প্রকাশ করা যায় তাদেরকেই ভৌত রাশি বলে। আমি আবার বলছি, যে সকল ভৌত ধর্মকে সংখ্যা এবং এককের সমন্বয়ে প্রকাশ করা যায় তাদেরকেই আসলে ভৌত ধর্ম বলে। তো ভৌত রাশি কি আমরা এটা জেনে ফেললাম। এরপর আমরা জানবো ভৌত রাশির প্রকারভেদ। আসলে ভৌত রাশি মূলত দুই প্রকার, এক মৌলিক রাশি এবং দুই লব্ধ বা যৌগিক রাশি। তো আমরা শুরুতেই মৌলিক রাশি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মৌলিক রাশি বলতে আসলে আমরা সেই সকল রাশিকে বুঝি যে সকল রাশি অন্য রাশির ওপর নির্ভরশীল নয়। অর্থাৎ আমরা মৌলিক রাশিকে সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে, যে সকল রাশি অন্য রাশির ওপর নির্ভরশীল নয় সেই সকল রাশিকেই মৌলিক রাশি বলা হয়। মৌলিক রাশি কয়টি ও কি কি? মৌলিক রাশি মোট 7টি, এবং সেগুলো কি কি আমরা একটু লিখতেছি দেখো।
এক নম্বরে দৈর্ঘ্য বা সরণ, 2 নম্বরে ভর, 3 নম্বরে সময়, 4 নম্বরে তড়িৎ প্রবাহ, 5 নম্বরে তাপমাত্রা এবং 6 নম্বরে দীপন তীব্রতা, 7 নম্বরে পদার্থের পরিমাণ। এই 7টি মৌলিক রাশি আমরা একটা ছন্দের মাধ্যমেও মনে রাখতে পারি। ছন্দটা কি? ছন্দটা হলো দত্ত ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। তাহলে এখানে দত্তর দ দিয়ে আমরা কি মনে রাখবো? দৈর্ঘ্যকে মনে রাখবো। দৈর্ঘ্যের সাথে আমরা সরণটাকে মনে রাখবো। ভাইয়ের ভ দিয়ে আমরা ভরটাকে মনে রাখবো। সামনের দন্ত স দিয়ে আমরা সময়কে মনে রাখবো। তাকিয়ে ত দিয়ে আমরা তড়িৎ প্রবাহ বা তাপমাত্রা যে কোনো একটা আমরা তাকিয়ে ত দিয়ে মনে রাখতে পারি। এখানে যদি তাপমাত্রা লিখতাম তাহলে এই ত দিয়ে আমরা তখন তড়িৎ প্রবাহ লিখতাম। এখানে যেহেতু তড়িৎ প্রবাহ অলরেডি লিখে ফেলছি তাহলে এই ত দিয়ে আমরা তাপমাত্রা লিখব। আর গাছের গ দিয়ে এখানে কিছু হবে না, ছন্দটা মিলানোর জন্য গাছ আসছে এখানে। এখানে দ দিয়ে দীপন তীব্রতা এবং পায়ের প দিয়ে পদার্থের পরিমাণ। তাহলে 7টি মৌলিক পদার্থ কিন্তু আমরা এই ছন্দটার মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারি। দত্ত ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। দত্তর দ দিয়ে দৈর্ঘ্য, ভাইয়ের ভ দিয়ে ভর, সামনের স দিয়ে সময়, তাকিয়ে ত দিয়ে তড়িৎ প্রবাহ, তালের ত দিয়ে তাপমাত্রা, দেখতের দ দিয়ে দীপন তীব্রতা এবং পায়ের প দিয়ে পদার্থের পরিমাণ। এইগুলো মনে রাখার পাশাপাশি আমাদের এখানে একটু একক এবং প্রতীক মনে রাখা একটু প্রয়োজন হয়। যেমন দৈর্ঘ্যের এককটা কি সেই এককটা আমরা একটু মনে রাখবো। পাশাপাশি এর প্রতীকটাও আমরা কি প্রতীক দ্বারা এই এককটাকে প্রকাশ করা হয় সেটাও আমরা একটু মনে রাখবো। দেখো, দৈর্ঘ্যর বা সরণের একক হলো মিটার। এই মিটারকে এম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও ভরের একক হলো কিলোগ্রাম। এই কিলোগ্রামের প্রতীক কেজি। সময়ের একক সেকেন্ড এবং এই সেকেন্ডের প্রতীক এস। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং একক এ বা ছোট হাতের এ এম পি দ্বারাও প্রকাশ করা হয়। তাপমাত্রার একক কেলভিন এবং এটাকে কে প্রতীক দ্বারা লেখা হয়। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, একে সিডি প্রতীক দ্বারা লেখা হয়। পদার্থের পরিমাণের একক মোল, একে এমও এল প্রতীক দ্বারা লেখা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই 7টি মৌলিক পদার্থ কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো মৌলিক রাশি কয়টি ও কি কি এটা কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি। এখন লব্ধ রাশি কি সেটা আমরা জানবো। লব্ধ রাশি হলো যে সকল রাশি 2 বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে লব্ধ রাশি বলা হয়।
আমি আবার বলছি, যে সকল রাশি দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাদেরকেই লব্ধ রাশি বলা হয়। তাহলে লব্ধ রাশি কি সেটা আমরা জেনে ফেললাম। এখন লব্ধ রাশিকে কিভাবে বিশ্লেষণ করা হয়, আমরা কয়েকটা লব্ধ রাশি লিখি। দেখো, আমরা বেগ একটা লব্ধ রাশি। বেগকে বিশ্লেষণ করলে আমরা পাই সরণ বাই সময়। দেখো, এই বেগকে ভেঙে যে আমরা সরণ বাই সময় লিখলাম, এই সরণ এবং সময় কিন্তু, এই যে সরণ, দৈর্ঘ্যের পরিবর্তে আমরা সরণ এবং সময়, এই দুটোই কিন্তু মৌলিক রাশি। তাহলে এই যে দুইটা মৌলিক রাশির সমন্বয়ে বা তিনটা মৌলিক রাশির সমন্বয়ে বা আরো বেশি বা হতে পারে একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশিটা পাওয়া যায় সেটাই আসলে লব্ধ বা যৌগিক রাশি। তাহলে আমরা এখন যদি ত্বরণকে ভাঙি, দেখো ত্বরণ, ত্বরণকে ভেঙে কিন্তু লেখা যায় বেগ বাই সময়। এখানে বেগটাকে যদি আমরা একটু পাশে লিখি তাহলে উপরে 1 লিখতে হবে আর সময় নিচে, আর পাশে আমাদের বেগ গুণন আকারে থাকবে। এখন এই বেগের পরিবর্তে দেখো 1 বাই সময়, এবং বেগের পরিবর্তে কিন্তু আমরা সরণ বাই সময় লিখতে পারি। তাহলে এই উপরে যখন ভগ্নাংশ গুণন আকারে থাকে, যদি উপর নিচে কাটাকাটি করার সুযোগ থাকে তাহলে আমাদের কেটে দিতে হবে, আর না থাকলে গুণ করে দিতে হবে, পাশাপাশি গুণ করে দিতে হবে। এক আর সরণের মধ্যে গুণ করলে আমরা এক দ্বারা যাকে গুণ করি সেটাই পাই এখানে সময় স্কয়ার। তাহলে দেখো, ত্বরণকে কিন্তু বিশ্লেষণ করলে আমরা সরণ এবং সময়, আগেরটাতেও সরণ এবং সময় ছিল বেগে, কিন্তু এখানে সময়ের মাত্রার কিন্তু একটা পার্থক্য আছে। এখানে সময়ের পাওয়ার ছিল কিছু নাই মানে 1, আর এখানে সময়ের পাওয়ার 2। এইটাই ত্বরণ এবং বেগের মধ্যে আসলে। আর খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দাও, খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিশ্লেষণ করতে কিন্তু আমাদের বলে। তাহলে এখন আমরা যদি আসি বলকে কিভাবে বিশ্লেষণ করতে হয় একটু দেখি। বল সমান আমরা লিখতে পারি ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন ত্বরণ কিভাবে ভাঙতে হয় সেটা কিন্তু আমরা উপরে লিখে ফেলছি। তাহলে এখানে ত্বরণের জায়গায় আমরা সরাসরি ত্বরণকে ভাঙলে সরণ এবং সময় স্কয়ার পাই, সেটা লিখে ফেললাম। তাহলে এটা গেল আমাদের বলের। দেখো, বলকে ভাঙলে কিন্তু আমরা তিনটি মৌলিক রাশি পেয়েছি, ভর পেয়েছি, সরণ পেয়েছি এবং সময় পেয়েছি। আবার আমরা যদি কাজকে ভাঙি, দেখো কাজকে ভাঙলে কিন্তু বল গুণন সরণ পাওয়া যাবে। তাহলে বলের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই ভর যদি পাশে না লিখে আমরা উপরে লিখে দিলাম ভর, কারণ পাশেরটা সবসময় উপরে যায়। সময়ের উপরে স্কয়ার গুণন পাশে আর একটা আমাদের, এটা এটুকু আমরা বলের পরিবর্তে লিখছি। তাহলে এই যে সরণটা আছে সেই সরণ এখানে লিখলাম, এবং এই সরণটা এই সরণের সাথে গুণন হয়ে কিন্তু সরণ স্কয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছো তোমরা। এরপরে আমরা যদি ক্ষমতাকে বিশ্লেষণ করি, দেখো ক্ষমতা সমান আমরা লিখতে পারি কাজ বাই সময়। তাহলে এই যে কাজ, আমরা যদি আগের মতো বেগের মতো কাজটাকে একটু পাশে লিখি, তাহলে 1 বাই সময় গুণন কাজ। এখন এই কাজের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? কাজের পরিবর্তে এটি লিখতে পারবো, নিচের সময় আছে, তাহলে কাজের পরিবর্তে যদি তুমি এইটা চিন্তা করো তাহলে উপরে আমার ভর গুণন সরণ স্কয়ার থাকবে, আর নিচের সময় স্কয়ার গুণন সময় মানে সময় কিউব হবে। অর্থাৎ একবারে আমি লিখতেছি, দেখো এখানে ভর গুণন সরণ স্কয়ার ডিভাইডেড সময়ের উপরে কিউব। তাহলে আমরা লব্ধ রাশিকে কিভাবে বিশ্লেষণ করতে হয় এটা কিন্তু আমরা জেনে গেলাম। যে বেগকে বিশ্লেষণ করে আমরা সরণ এবং সময় পেলাম, ত্বরণকে আমরা বিশ্লেষণ করে ফাইনালি সরণ এবং সময়ের উপর স্কয়ার পেয়েছি। তারপরে বলকে আমরা ভেঙে কিন্তু ভর গুণন সরণ বাই সময়ের উপর স্কয়ার পেয়েছি। কাজকে কিন্তু আমরা ভেঙে ভর গুণন সরণ স্কয়ার ভাগ সময় স্কয়ার, এবং ক্ষমতাকে কিন্তু ভেঙে আমরা ভর গুণন সরণ স্কয়ার এবং নিচে সময়ের উপরে কিউবকে পেয়েছি। এখন এরপরে লব্ধ রাশিকে কিভাবে ভাঙতে হয় এটা কিন্তু আমরা জেনে ফেললাম। এইভাবেই আমরা লব্ধ রাশিগুলোকে ভেঙে ফেলি, এবং এটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটু মনোযোগ দাও, এখানে মাত্রাটা কি। তাহলে ভৌত রাশি কি সেটা কিন্তু আমি শুরুতেই বলছিলাম, যে সকল ভৌত ধর্ম সংখ্যা এবং এককের সমন্বয়ে প্রকাশ করা যায় তাদেরকেই আমরা বলছিলাম ভৌত রাশি।
তাহলে বেগও কিন্তু একটা ভৌত রাশি, কারণ এর মানও লাগে আর এককও লাগে। একক হলো মিটার পার সেকেন্ড, ত্বরণ হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, বল হলো নিউটন, কাজ কি জুল, ক্ষমতা কি ওয়াট। এখন দেখো আমরা কি মাত্রা কি এটা জানবো। মাত্রাটা হলো এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিতে যে উপস্থিত মৌলিক রাশি, এই বেগে যেমন মৌলিক রাশি আছে স্মরণ সময়, ত্বরণে মৌলিক রাশি আছে স্মরণ সময় স্কোয়ার, এরকম। অর্থাৎ ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। ভৌত ভৌত রাশিতে উপস্থিত যে মৌলিক রাশিগুলো আছে এদের সূচককেই আসলে মাত্রা বলা হয়। এখন এটা মাত্রাটা কিভাবে লিখতে হয়, আমরা যদি তিনটা মাত্রা মনে রাখো, তোমরা তোমরা যদি তিনটা মাত্রা, যেমন ভরের জন্য মাত্রা মনে রাখবা ক্যাপিটাল এম, তারপরে দৈর্ঘ্য বা সরণের জন্য মাত্রা আমাদের মনে রাখতে হবে ক্যাপিটাল এল, এবং সময়ের জন্য মাত্রা আমাদের মনে রাখতে হবে ক্যাপিটাল টি। এই তিনটার সমন্বয়ে কিন্তু আমরা সবগুলোর মাত্রা লিখতে পারবো। দেখো এখানে বেগকে ভেঙে আমরা কি পেয়েছিলাম, সরণ পেয়েছিলাম বাই সময় পেয়েছিলাম। তাহলে সরণের জন্য কি এল, আর সময়ের জন্য টি। এখন এল এবং টি কিন্তু ভাগ অবস্থায় আছে, এদেরকে যদি আমরা গুণ করে গুণ অবস্থায় লিখি এল এবং টিটাকে, তাহলে কিন্তু এই টির উপর কোনো পাওয়ার নাই, মানে অন আছে। যখন প্লাস অন থাকে পাওয়ার, তাকে দেখানোর প্রয়োজন হয় না, কিন্তু যখন উপরে যাবে তখন কিন্তু ইনভার্স অন হয়ে যাবে। অর্থাৎ বেগের মাত্রা আমরা পেলাম এল টি ইনভার্স অন। এখন যদি এটা খেয়াল করো, এটাতে কিন্তু উপরে এল আছে আর নিচে টি আছে, টিটাকে আমরা গুণন অবস্থায় লিখবো এল এর সাথে, তাহলে কিন্তু এই যে দুই পাওয়ার বা টু পাওয়ারটার আগে কিন্তু মাইনাস হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। এখন আশা করি বল, বল কি হবে, বল যদি আমরা খেয়াল করি, দেখো বলে কি আছে, প্রথমে ভর এম আছে, তাহলে ভরের আমরা কি লিখবো, ভরের মাত্রা কিন্তু ক্যাপিটাল এম, তাহলে ভরের পরিবর্তে আমরা ক্যাপিটাল এম কে লিখতে পারি, ভরের পরিবর্তে আমরা ক্যাপিটাল এম কে লিখতে পারি, সরণের পরিবর্তে আমরা এল কে লিখতে পারি, এবং সময় যেহেতু ভাগ আছে আমরা গুণ করে লিখতেছি, তাহলে পাওয়ারটা ইনভার্স হয়ে গেল। তাহলে মাত্রা দেখো কাজ কি, কাজকে কিভাবে লিখবো, কাজ উপরে ভর আছে, তাহলে ভরের জন্য আমাদের মাত্রা এম, সরণের জন্য মাত্রা এল, সরণের উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, সময়ের উপর স্কোয়ার আছে, সময়টা যেহেতু নিচে আছে তাহলে আমরা গুণন অবস্থায় লিখলে পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে। অনুরূপভাবে ক্ষমতার যদি আমরা মাত্রা লিখতে যাই, উপরে ভর আছে এর মাত্রা এম, সরণ আছে এল তার উপর স্কোয়ার, এবং নিচে সময় আছে, তাহলে গুণন অবস্থায় লিখতেছি, নিচের মাত্রাটা অবশ্যই ইনভার্স হবে। তাহলে মাত্রাটা কি এটা কিন্তু আমরা জেনে গেলাম, এবং মাত্রাটা কিভাবে লিখতে হয় আশা করি তোমরা এখন নিজেরা পারবে। এখন আমাদের জানার বিষয়টা হলো একক। একক কি, একক হলো কোনো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য যে নির্দিষ্ট মানকে আদর্শ হিসেবে ধরা হয় তাকে একক বলে। যেমন আমরা যখন ভর লিখি, তখন ভর যখন আমরা লিখি তখন আমরা একটা সংখ্যা দিয়ে শেষে কেজি দেই। আমরা যখন দূরত্ব জানতে চাই তখন আমরা একটা সংখ্যা দিয়ে লাস্টে মিটার বা এম লিখি। তাহলে এই যে এখানে এই দূরত্বটা কিন্তু নির্দিষ্ট মান হিসেবে মিটারকে ধরা হয়েছে, এখানে ভরের জন্য কেজিকে ধরা হয়েছে। তাহলে এই যে মিটার কেজি এইগুলো আসলে একক, কারণ একক না হলে কোনো কিছুর কিন্তু নির্দিষ্ট পরিমাণ বোঝা যাবে না। এখন যদি বলা হয় কোনো কিছুর ভর, কোনো কিছুর ভর কেউ শুধু 10 বললো, তাহলে আমরা কি বুঝবো, 10 কেজি না 10 মেট্রিক টন না কি, বোঝা যাবে না, না 10 গ্রাম, এটা কিন্তু বোঝা যাবে না। এই এককটা বললে আমরা নির্দিষ্ট পরিমাণটা বুঝতে পারি। তাহলে আবার বলতেছি একক আসলে কি, একক হলো কোনো ভৌত রাশি পরিমাপ করার জন্য যে নির্দিষ্ট মানকে আদর্শ হিসেবে ধরা হয় তাকে একক বলা হয়। আচ্ছা, আমরা এখানে এককের পরে আর একটা বিষয় একটু জানবো, সেটা হলো এসআই একক কি। এসআই একক কি, এসআই একক আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক হলো এসআই একক। আন্তর্জাতিকভাবে এই এসআই এককটাই সবচেয়ে বেশি ব্যবহৃত। এসআই এর পূর্ণরূপটা কি, এসআই এর পূর্ণরূপটা হলো ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এটা হলো এসআই এর পূর্ণরূপ। এরপরে পরিমাপের গুরুত্বটা, আসলে পরিমাপের গুরুত্ব, পরিমাপটা কেন প্রয়োজন বা পরিমাপের গুরুত্বটাই বা কি, কেমন। আসলে পরিমাপের গুরুত্ব আমরা যদি বলতে যাই, পরিমাপের গুরুত্ব অপরিসীম। পরিমাপ ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ। কিভাবে? ধরো আমাদের জ্বর এসেছে, তাহলে আমরা কি করব? প্যারাসিটামল খাবো। এবং প্যারাসিটামল আমরা যদি এখন 500 গ্রাম একটা দুটা খাই, সমস্যা নাই। কিন্তু আমরা যদি অতিরিক্ত খেয়ে ফেলি, 5টা খেয়ে ফেলি, 10টা খেয়ে ফেলি, তাহলে কি ওইটা আমার জন্য আর ওষুধ হিসেবে থাকবে না? ওটা আমরা ওভারডোজের কারণে কিন্তু আমার মৃত্যু ঘটতে পারে বা আমার মৃত্যুরও কারণ হতে পারে এই ওভারডোজটা। অতএব নির্দিষ্ট পরিমাণটা কিন্তু জানা দরকার। আবার ধরো আমরা যখন রান্না বান্না করি, তরকারি যখন রান্না করি, তখন যদি লবণের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তাহলে কি আমাদের সেটা খেতে ভালো লাগবে না? তাহলে কি ওখানেও একটা নির্দিষ্ট পরিমাণ জানার দরকার আছে, কতটুকু দিতে হবে। এরপরও যদি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে যাই, তাহলেও কিন্তু সেখানে ধরো আমরা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করব, তাহলে কতটুকু অ্যাসিড দিতে হবে ক্ষারের মধ্যে, বা অ্যাসিডের মধ্যে কতটুকু ক্ষার দিতে হবে, এইটার নির্দিষ্ট পরিমাণ যদি আমরা না জানি, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি পরিমাপের গুরুত্ব অপরিসীম। তাহলে সঠিক পরিমাপের জন্য আমাদের কি হতে পারে? সঠিক পরিমাপের মাধ্যমে সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়, বৈজ্ঞানিক গবেষণা সহজ হয়, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ঘটানো যায়, শিল্প ও বাণিজ্যে নির্ভুলতা নিশ্চিত হয়। তাই পরিমাপ আমাদের দৈনন্দিন জীবন এবং বিজ্ঞানের একটি অপরিহার্য অংশ। তাহলে আজকের আলোচনায় আমরা কি কি জানলাম? আমরা জেনে ফেলেছি ভৌত রাশি কি, ভৌত রাশির প্রকারভেদ, মৌলিক রাশি কি, মৌলিক রাশি কয়টি ও কি কি, লব্ধ রাশি কি, লব্ধ রাশিকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, মাত্রা কি, একক কি, এসআই একক কি, এবং সর্বশেষ আমরা জানলাম পরিমাপের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবে। পরবর্তী ক্লাসে পদার্থবিজ্ঞানের এই অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র স্লাইড ক্যালিপার্স নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। স্লাইড ক্যালিপার্সের খুঁটিনাটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।